আসসালামু আলাইকুম। বাংলা সামারি এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। কাহিনীর শুরুতেই দেখা যায় টেলসন ব্যাংকের ম্যানেজার জার্ভিস লরিকে তার দেহরক্ষী জেরি ক্রুনজার একটি পত্র এনে দেয়। লরি এই চিঠিটা পাঠায় তার পুরনো বন্ধু ডাক্তার ম্যানেটের নিকটে, যে কিনা 18 বছর যাবৎ বন্দী হয়ে আছে বস্তিল দুর্গে। দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে মিস্টার ব্যানেট মুক্তি লাভ করেন। ওদিকে মিস্টার ম্যানেটের মেয়ে লুচি ব্যানেট, লরি তার সাথে দেখা করে এবং তাকে জানায় যে অবশেষে তার লুচির বাবা এখনো জীবিত। অথচ লুচি এতদিন তার বাবার কোনো খবরই জানত না, তাই সে তাকে মৃত ভেবেছিল। এরপর লুচিকে নিয়ে জার্ভিস লরি ফ্রান্সে রওনা হলো লুচির বাবার সাথে তাকে দেখা করানোর উদ্দেশ্যে। দীর্ঘদিন কারাভোগের পর মিস্টার ম্যানেট পাগলের মতো আচরণ করে। প্রায়শই তাকে দেখা যায় সে জুতা সেলাই করতেছে। তাই অনেকদিন পর যখন প্রথমবার মিস্টার ম্যানেটের সাথে তার মেয়ে লুচির দেখা হয়, মিস্টার ম্যানেট লুচিকে চিনতে পারে না, কিন্তু পরে মিসেস ম্যানেটের মুখের সাথে লুচির মিল খুঁজে পায় এবং লুচিকে চিনতে পারে। বাস্তিল দুর্গে থেকে মিস্টার ম্যানেট তার পূর্ববর্তী স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু লুচির পরিচর্যায় সে আবার সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন পর লুচিকে নিয়ে তার বাবা প্যারিস থেকে লন্ডনে চলে আসে। প্যারিসে এসে মিস্টার ম্যানেট ও তার মেয়ে লুচি আর্নেস্ট ডেফার্স নামের এক মদমেশের বাড়িতে আশ্রয় নেয়। আর্নেস্ট ডেফার্সের স্ত্রী মাদাম ডেফার্স ছিলেন অভিজাতদের চিরশত্রু। তিনি সবসময় চুপচাপ থাকতেন এবং তিনি তাদের নামগুলো তালিকাভুক্ত করতেন, যাদেরকে বিনা দোষে মেরে ফেলা হতো অপরাধী গণ্য করে। উপন্যাসের নায়ক চার্লস ডার্নি, সে একজন ফরাসি বংশধর। যদিও সে অনেক অভিজাত বংশে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে তার বাবা চাচাদের মতো অতটা নিষ্ঠুর ছিল না। সে সবসময় অসহায়দের ভালোবাসত, তাদের বিপদে আপদে সাহায্য করত। এমনকি সে তার চাচার নিষ্ঠুর ব্যবহারের জন্য ডার্নির চাচাকে ছেড়ে চলে যায়। আর সেখানেই লুচির সাথে তার পরিচয় হয়। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তখনও লুচি জানত না যে ডার্নি একজন ফরাসি, কিন্তু লুচির বাবা জানত। তারপরে মেয়ের সুখের জন্য সে ডার্নিকে তার জামাতা বলে মেনে নেয়। যদিও ডার্নির মতো অভিজাত পরিবারের জন্যই হাজার হাজার নিরপরাধকে বাস্তিল দুর্গের অন্ধকারে রাতের পর রাত কাটাতে হয়েছে, এমনকি তাকেও। এর আগে অবশ্য ডার্নি যখন মামলায় জড়িয়ে যায়, তখন সিডনি কার্টুন নামের একজন ভদ্রলোক ডার্নির পক্ষে ওকালতি করে এবং তাকে কারাভোগের হাত থেকে বাঁচায়। সিডনি কার্টুন মনে মনে লুচিকে ভালোবাসত, কিন্তু সে ছিল বদ্ধ মাতাল। যখন লুচি ডার্নিকে বিয়ে করে, তখন সে কিছুটা কষ্ট পায়, কিন্তু সে লুচিকে বলে সে জীবন দিয়ে হলেও সে সর্বদা লুচির ভালো চাইবে। সিডনি ও ডার্নি আবার দেখতে অবিকল একই রকম ছিল। গ্যাবেল নামের একজন চাকর ডার্নিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করত। অভিজাত পরিবারের সাথে তার যোগসূত্র থাকায় বিপ্লবীরা তাকে আটক করে আর সেই সাথে ডার্নির চাচাকেও বন্দী করে। তখন গ্যাবেল ডার্নির কাছে চিঠি লিখে সাহায্য চায়। চিঠিতে পেয়ে ডার্নি যখন তাদের সাহায্য করতে যায়, তখন বিপ্লবীরা ডার্নিকেও আটক করে। মাদাম ডেফার সাক্ষ্য দেন যে ডার্নির চাচা ও তার ভাই মিলে তার ভাইকে হত্যা করেছে এবং তার বোনকে ধর্ষণ করেছে। তাই অভিজাতদের বংশধর হওয়ার কারণে ডার্নি সহ সমস্ত আটককৃত অভিজাতদের মৃত্যুদণ্ড দেবার ঘোষণা দেয় বিপ্লবীরা। এই খবর সিডনি কার্টুন পেলে লুচির কাছে বলে যে ডার্নিকে বাঁচাবার জন্য সে তার নিজের জীবন বিসর্জন দিবে। তাই কার্টুন ডার্নির সাথে দেখা করার ভান করে কারাগারে চলে যায় এবং ডার্নিকে বের করে দিয়ে নিজে সেখানে থেকে যায়। পরে তাকে সিডনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ডার্নি মনে করে আর ডার্নি ও লুচি সুযোগ বুঝেই তাদের বাড়ি থেকে পালিয়ে যায় বিপ্লবীদের হাত থেকে বাঁচার জন্য। এখানেই উপন্যাসটি শেষ হয়। এই বাংলা সামারিটির ফটো এই ভিডিওর শেষে দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে এই উপন্যাসটি শুনলে সহজেই এটা মনে থাকবে এবং পরীক্ষায় সুন্দরভাবে কিছুটা হলেও প্রশ্নের অ্যান্সার করা যাবে।